উপাধি আর পদবি এক নয়। যদিও হরিচরণ বন্দ্যোপাধ্যায় পদবি অর্থে উপাধি লিখেছেন, আসলে এটি হলো ব্যবহারিক প্রয়োগ। আমরা অনেক ক্ষেত্রে উপাধিকে পদবি হিসাবে ব্যবহার করে চলেছি। উপাধি অর্জন করতে হয়। কিভাবে অর্জন করতে হয়? স্বাধীন ভারতে উপাধি কেবলমাত্র দেওয়া হয় শিক্ষাক্ষেত্রে, যেমন ডক্টর, MA, BA, এইগুলি হলো উপাধি। এই উপাধিগুলি পেতে গেলে শিক্ষাক্ষেত্রে আপনাকে একটি বিশেষ যোগ্যতা উত্তীর্ণ হতে হয়। এই শিক্ষাক্ষেত্রে উপাধি পাওয়া এটি ভারতের এক অতি প্রাচীন প্রথা। আমরা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম জানি। এই বিদ্যাসাগর, এটি ছিল তাঁর উপাধি। স্বাধীন ভারতের শিক্ষাক্ষেত্র ছাড়া সেনাবাহিনীতে উপাধি পাওয়া যায়, পদমর্যাদা অনুসারে উপাধি পাওয়া যায়, যেমন কর্নেল, মেজর ইত্যাদি। তো উপাধি নামের আগে বা পরে ব্যবহার করা যায়। এখানে প্রশ্ন উঠতে পারে, সেনাবাহিনীতে চক্র পুরস্কার এবং অসামরিক ক্ষেত্রে পদ্ম পুরস্কার যেটি ভারত সরকার দিয়ে থাকেন, তো এই চক্র পুরস্কার এবং পদ্ম পুরস্কার এগুলি পুরস্কার মাত্র, এগুলি উপাধি নয়। অর্থাৎ এগুলি নামের আগে বা পরে ব্যবহার করা যাবে না। যেমন ডক্টর APJ আব্দুল কালাম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। অসামরিক ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার হচ্ছে ভারতরত্ন। তো ডক্টর APJ আব্দুল কালাম কমা দিয়ে ভারতরত্ন এরকম লিখলে সেটা ভুল প্রয়োগ হবে। লিখতে হবে বা বলতে হবে ডক্টর APJ আব্দুল কালাম ভারতরত্ন পুরস্কার প্রাপক বা ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত। ডক্টর তার উপাধি, সেটা তিনি নামের আগে ব্যবহার করতে পারবেন, কিন্তু ভারতরত্ন সেটা তিনি ব্যবহার করতে পারবেন না। কিন্তু আগেকার দিনে সরকার যথেচ্ছ উপাধি দিতেন শিক্ষাক্ষেত্র ছাড়াও, যেমন রাজা, রায়, রায় বাহাদুর, চৌধুরী ইত্যাদি উপাধি সরকার থেকে দেওয়া হতো। এর জন্য বিশেষ যোগ্যতা উত্তীর্ণ হতে হতো না। সরকারকে কোনো রকম ভাবে সন্তুষ্ট করলেই অধিকাংশ ক্ষেত্রে এইসব উপাধি পাওয়া যেত। এখন অনেক ক্ষেত্রে উপাধি আমরা পদবি হিসাবে ব্যবহার করে চলেছি, যেমন রায়। এই রায় পদবি, এটি খোঁজ নিয়ে দেখবেন তার পূর্বপুরুষ কেউ না কেউ এটি উপাধি হিসাবে পেয়েছিলেন। সেটি তার পরবর্তী বংশধররা এখন পদবি হিসাবে ব্যবহার করে চলেছেন। আমার মামাবাড়ির পদবি চৌধুরী, তার পূর্বপুরুষরা এই উপাধিটি পেয়েছিলেন। তারা এখনো এটি ব্যবহার করে চলেন এবং এখন এটি তাদের পদবিতে দাঁড়িয়েছে। এরকমই ব্রাহ্মণদের একটি পদবি আছে চক্রবর্তী। এই চক্রবর্তী আসলে উপাধি। চক্রবর্তী শব্দের অর্থ হচ্ছে চক্রে যিনি অবস্থান করেন। চক্র কি? চক্র জ্যোতিষশাস্ত্রের বিষয়। এটি রাশিচক্রে 12টি রাশি থাকে। এই 12টি রাশির অধিপতি, এটা একটা তুলনা করা হয় মাত্র। আসমুদ্র ক্ষিতির অধীশ্বর যদি কোনো রাজা হন, অর্থাৎ পুরো সমুদ্রের মধ্যে সমগ্র দ্বীপের যদি কেউ রাজা হন বা সম্রাট হন, তাকে বলা হতো চক্রবর্তী। এছাড়া তুলনা করে ব্রাহ্মণদেরও এই চক্রবর্তী উপাধি দেওয়া হতো। বর্তমানে চক্রবর্তী ব্রাহ্মণদের একটি পদবিতে দাঁড়িয়েছে। অর্থাৎ যারা চক্রবর্তী পদবি ব্যবহার করেন তাদের কোনো পূর্বপুরুষ এটি উপাধি হিসাবে পেয়েছিলেন। তেমনি আরেকটি উদাহরণ হচ্ছে ভট্টাচার্য। ভট্ট শব্দের অর্থ জ্ঞানী। আগেকার দিনে এই ভট্ট শব্দের খুব ব্যবহার ছিল, নামের সঙ্গে ভট্ট যুক্ত থাকত। আর্যভট্ট, বাণভট্ট, কুল্লুক ভট্ট, এসব নাম আপনারা শুনে থাকবেন।
আমি যে 5 ব্রাহ্মণের কথা বলেছিলাম যারা কনজ ক্ষেত্র থেকে এসেছিলেন, তাদের মধ্যে শাণ্ডিল্য গোত্রের যিনি ছিলেন তার নাম ছিল ভট্টনারায়ণ। যাই হোক, ভট্ট শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী। তুতাত ভট্ট তিনি ছিলেন একজন মীমাংসক, অর্থাৎ মীমাংসা শাস্ত্রের তিনি পণ্ডিত ছিলেন, মীমাংসা শাস্ত্রের তিনি বিশ্লেষক ছিলেন। আর সমসাময়িক উদয়নাচার্য ছিলেন ন্যায় শাস্ত্রের বিশ্লেষক। যদি কেউ তুতাত ভট্টের শাস্ত্র এবং উদয়নাচার্যের শাস্ত্র, অর্থাৎ একই সঙ্গে তুতাত ভট্টের মীমাংসা এবং উদয়নাচার্যের ন্যায় দুটিতে সফল হন, তাহলে তাকে ভট্টাচার্য উপাধি দেওয়া হতো। অর্থাৎ আজকের দিনে যারা ভট্টাচার্য পদবি ব্যবহার করেন, তাদের পূর্বপুরুষ কোনো সময়ে এই উপাধিটি প্রাপ্ত হয়েছিলেন। এখন এর সঙ্গে মুখোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, গঙ্গোপাধ্যায় এগুলি আলোচনা করলে বলতে হয় যে এই মুখোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায় ইত্যাদি এগুলি কোনো উপাধি ছিল না, এগুলি ছিল পদবি। আমি আগেই বলেছি যে এগুলি গ্রামের নাম থেকে এসেছে। মুখোপাধ্যায় মানে যিনি মুখটি গ্রামে অবস্থান করেছিলেন, মুখটি গ্রামের শাসন লাভ করেছিলেন, সেই গ্রামের উপাধ্যায়। উপাধ্যায় শব্দের অর্থ যিনি শিক্ষা দেন, শিক্ষক। তো মুখটি গ্রামের উপাধ্যায় হচ্ছে মুখোপাধ্যায়। এই পদবী সংক্রান্ত আলোচনায় এর আগে আমি বলেছিলাম যে 5 জন ব্রাহ্মণ যারা কনজ ক্ষেত্র থেকে এসেছিলেন, তাদের বংশধরদের 56টি গ্রাম দান করা হয়েছিল। এই 56টি গ্রাম সে সময়ে ব্রাহ্মণদের 56টি পদবী হিসাবে চিহ্নিত হয়। এই 56টি পদবীর মধ্যে ভরদ্বাজ গোত্রের 4টি পদবী এবং শাণ্ডিল্য গোত্রের 16টি পদবী, মোট 20টি পদবী আগের 2টি ভিডিওতে আমি আলোচনা করেছি। আজকে সেই পঞ্চব্রাহ্মণের যিনি তৃতীয়, যার নাম ছিল দক্ষ, তিনি কাশ্যপ গোত্রের লোক ছিলেন, তার 14টি পুত্র সন্তান ছিল। সেই অনুসারে 14টি পুত্র সন্তানের 14টি গ্রাম, সেই অনুসারে 14টি পদবী প্রাপ্ত হয়। সেই 14টি পদবী নিয়ে আজকে আলোচনা করব, যেগুলি কাশ্যপ গোত্রের পদবী। এই কাশ্যপ গোত্রীয় দক্ষের প্রথম পুত্র ছিলেন ধীর। তাকে যে গ্রামটি দেওয়া হয় সেই গ্রামের নাম ছিল গুড়, সুতরাং তার পদবী হলো গুড়। পুরো নাম হলো ধীর গুড়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা মুচিরাম গুড়ের কাহিনী পড়েছেন, এটি হচ্ছে সেই পদবী। এই গুড় গ্রামটির অবস্থান বর্তমান মুর্শিদাবাদ জেলায়। দ্বিতীয় সন্তান ছিলেন নীর। নীর অম্বুলি, তাকে যে গ্রাম দেওয়া হয়েছিল সেই গ্রামটির নাম অম্বুল। অম্বুল গ্রামটি কোথায়? অম্বুল গ্রামটি বর্তমানে বর্ধমান জেলাতে আছে, নাম পরিবর্তিত হয়ে গেছে। এই কাছাকাছি 2টি নাম পাওয়া যায়, একটি গ্রামের নাম আমুল, একটি গ্রামের নাম আমরুল। প্রাচীন অম্বুল ঠিক কোন গ্রাম ছিল সেটা আজ নিশ্চিত করে বলা সম্ভব নয়, তবে গবেষক নগেন্দ্রনাথ বসু, আমি তার গবেষণার উপর ভিত্তি করেই এগুলি বলছি, তিনি বলেছেন এই 2টি গ্রামের কোনো একটি গ্রাম হবে। তৃতীয় পুত্রের নাম ছিল সুজ। সুজের পদবী হয়েছিল ভুরিগ্রামী। ভুরি শ্রেষ্ঠ নামে একটি পরগনা ছিল। হাওড়া হুগলির বিস্তীর্ণ এলাকা জুড়ে এই পরগনা, একটি বিখ্যাত পরগনা ছিল ভুরিশ্রেষ্ঠ। এই ভুরিশ্রেষ্ঠ পরগনাতে হাওড়ার কাছে ডিহি ভুরসুট বলে একটি গ্রাম আছে, যেটি ওই পরগনার চিহ্ন বহন করে চলে। তো এই ভুরসুট গ্রামের অধিবাসী তিনি ছিলেন সুজ, পদবী হয়েছিল ভুরিগ্রামী। সাঁঝু মতান্তরে শুম্ভ, তার স্থান হয়েছিল তৈলবাটি গ্রামে। এই তৈলবাটি বা তিলাড়া গ্রামে, এটি বর্তমানে হুগলির বদনগঞ্জের নিকটে অবস্থান। পঞ্চম পুত্র ছিলেন কৌতুক। কৌতুক পিতমুন্ডি,
বা কৌতুক পিতমুন্ডি। এই পিতমুন্ডি গ্রাম নগেন্দ্রনাথ বসু মহাশয় বলছেন এটি পাকুড়ের কাছাকাছি একটি গ্রাম। আজ থেকে 100 বছরেরও বেশি সময় আগে তিনি এই গবেষণা করেছেন। তিনি গ্রামের নাম পেয়েছিলেন পিতমুড়া। অবশ্য আমি ইন্টারনেটে খুঁজে এই গ্রামের নাম পেলাম না। পাকুড় বা বীরভূমের কাছাকাছি যদি কেউ আছেন, যদি এরকম কিছু নাম থেকে থাকে দয়া করে কমেন্ট বক্সে জানাবেন। ষষ্ঠ সন্তান ছিলেন সুলোচন, তার গ্রামের নাম ছিল চাটুতি। এই চাটুতি গ্রাম থেকে চট্টোপাধ্যায় পদবীর উৎপত্তি। চাটুতি গ্রাম, এটিও আমি খুঁজে পেলাম না। নগেন্দ্রনাথ বসু মহাশয় বলছেন এটি খানা জংশনের কাছাকাছি একটি গ্রাম। তিনি পেয়েছিলেন গ্রামের নাম ছিল চাটতি। খানা জংশনের কাছাকাছি যদি কেউ থাকেন, এরকম কোনো গ্রামের সন্ধান পেলে কমেন্ট করে জানাতে পারেন। সপ্তম জন কাক হড়, পদবী হয়েছিল হড়, তার জায়গা হয়েছিল হড়ক গ্রাম। এটি বর্ধমান জেলায় আজও আছে। এই কাক নামটি সেই সময় বোধহয় খুব প্রিয় ছিল। আমি এই বংশলতিকাতে অনেকেরই নাম পেয়েছি কাক। আমাদের মুখোপাধ্যায় বংশলতিকাতেও একজন কাক আমি পেয়েছি। যাই হোক, এই হড় পদবীটি শুনেছেন, হয়তো অনেকে শুনে থাকতে পারেন। আমি পেয়েছি, বেশ কিছু হড় পদবীর ব্যক্তি পেয়েছি। তারা অবশ্য হড় পদবী আর অফিসিয়ালি লেখেন না, তারা চট্টোপাধ্যায়ে পরিবর্তিত করেছেন নিজেদের। অষ্টম জনের নাম কানু, মতান্তরে কৃষ্ণ, কৃষ্ণের ডাক নাম কানু হতেই পারে। কানু, তার গ্রামের নাম ছিল দগ্ধবাটি। খুব স্বাভাবিকভাবে দগ্ধবাটি সেখান থেকে হয়ে গেল পোড়াবাড়ি, আর পোড়াবাড়ি থেকে পদবী হলো পোড়ারি। বর্তমানে এই পদবীর কেউ আছে কিনা আমি জানি না। তো এই পোড়াবাড়ি বা দগ্ধবাটি, এই গ্রামটিও আমি খুঁজে পেলাম না। নগেন্দ্রনাথ বসু মহাশয় বলছেন এই গ্রামটি বীরভূম জেলার সাঁইথিয়ার কাছাকাছি। নবম সন্তানের নাম ভানু, তার গ্রামের নাম হয়েছিল পলসা, পদবী হয়েছিল পলসাই। এই পলসা গ্রাম বর্তমানে আছে মুরারই, বীরভূম জেলার মুরারইয়ের কাছাকাছি। দশম জন রাম, পদবী হয়েছিল পালধি। পালধি পদবী আমি পেয়েছি। এই পালধি, এই গ্রামটি বর্তমানে কাটোয়ার কাছাকাছি একটি গ্রাম আছে পালিতা বা পালিত গ্রাম। এই গ্রামটি পালধি পদবীর উৎস। একাদশ সন্তান কুবের, তার গ্রামের নাম সিমলা, পদবী হয়েছিল সিমলাই। সিমলা নামের গ্রামটি আজও আছে হুগলি জেলায়। সিমলাগড় একটি স্টেশনও আছে। দ্বাদশ জনের নাম জগন্নাথ, পদবী হয়েছিল পোশলি, গ্রামের নাম পশালা। বর্ধমান জেলাতে আজও পাওয়া যায় এই পশালা গ্রাম। ত্রয়োদশ জনের নাম শুভ, মতান্তরে বনমালী, তার গ্রামের নাম হয়েছিল পরকট। পরকট সংস্কৃত ভাষা, চলতি ভাষায় পাকুড়। পরকট থেকে পদবী হয়েছিল পরকটি। আজকাল কেউ পরকটি লেখেন না, তাঁরা লেখেন পাকড়াশি। পাকুড় থেকে পাকড়াশি। আর চতুর্দশ জন, অর্থাৎ সবার কনিষ্ঠ জন, তার নাম ছিল গোপী, মতান্তরে কেশব, পদবী হয়েছিল মূলি, গ্রামের নাম ছিল মূলগ্রাম। এই মূলগ্রাম নামের আমি অন্তত 7-8টি গ্রাম বর্তমানে ইন্টারনেটে খুঁজে পেলাম। তবে নগেন্দ্রনাথ বসু মহাশয় বলছেন কাটোয়ার কাছে মূলগ্রাম। তো এই ছিল কাশ্যপ গোত্রের 14টি পদবী। আগে বলেছি 20টি, আজকে হলো 14টি, মোট 34টি পদবীর কথা বললাম। এছাড়া ভট্টাচার্য এবং চক্রবর্তী 2টি ব্রাহ্মণ পদবী, এগুলি আসলে উপাধি। এছাড়া আরেকটি পদবী আপনারা শুনে থাকবেন, যেটি আজকের এই ভিডিওতেই বলে রাখা উচিত, সেটি হচ্ছে চট্টরাজ। এই চট্টরাজ কাশ্যপ গোত্রেরই পদবী, কিন্তু এটি এই 14টির বাইরে। সেটি কিভাবে হলো বলি। আপনারা নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্রের নাম শুনেছেন। এই কৃষ্ণচন্দ্র কোন বংশের ছিলেন জানেন? তিনি ছিলেন শাণ্ডিল্য গোত্রের, অর্থাৎ ভট্টনারায়ণের বংশধর। ভট্টনারায়ণের সন্তান নিপ, যার পদবী হয়েছিল কেশরী বা কেশরকণি। আমি আগের বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত ভিডিওতে বলেছি। এই নিপের বংশধর হচ্ছেন
এই মহারাজা কৃষ্ণচন্দ্র। এই কৃষ্ণচন্দ্রের কয়েক পুরুষ আগে একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন, তার নাম হচ্ছে ভবানন্দ মজুমদার। এই ভবানন্দ মজুমদার প্রথম জীবনে তিনি ছিলেন ভবানন্দ কেশরী। তিনি মানসিংহের সঙ্গে যুক্ত হয়ে প্রতাপাদিত্যের বিরুদ্ধে লড়েছিলেন এবং আকবর সন্তুষ্ট হয়ে তাকে মজুমদার এই পদবিতে ভূষিত করেন এবং তাকে জমিদারি দেন। এইভাবে ভবানন্দ মজুমদারের জমিদারির সূত্রপাত, যার পরবর্তী বংশধর আমরা পেয়েছি কৃষ্ণচন্দ্রকে। কৌলিন্য প্রথা, যেটি বল্লাল সেনের নামে প্রচলিত, এই কৌলিন্য প্রথা নিয়ে আমি বিস্তারিত ভিডিও পরবর্তীতে আসব। এই কৌলিন্য প্রথা ব্রাহ্মণদের মধ্যে উঁচু নিচু ভাগ করে দিয়েছিল। একই মায়ের পেটের দুই সন্তান, দুই ভাই, তাদের মধ্যে উচ্চ নিচে ভেদাভেদ হয়ে গেছিল এই কৌলিন্য প্রথার কল্যাণে। এই কৌলিন্য প্রথার কারণে বন্দ্যোপাধ্যায় এবং কেশরকনি তারা একই বংশের, অথচ বন্দ্যোপাধ্যায় হয়েছিল উঁচু আর কেশরকনি হয়ে গেছিল খানিকটা নিচু। বন্দ্যোপাধ্যায়ের পাল্টি ঘর ছিল চট্টোপাধ্যায়, মুখোপাধ্যায়, গঙ্গোপাধ্যায়। পাটুলির কন্দর্প চট্টোপাধ্যায় তিনি ভবানন্দ কেশরীর জ্ঞাতিকে বিয়ে করেন। এর ফলে কন্দর্প চট্টোপাধ্যায়ের ব্রাহ্মণ সমাজে মান কমে যায়, কারণ তিনি কেশরকনিকে বিয়ে করলেন। আবার ভবানন্দ মজুমদার তারা যেহেতু জমিদার, পয়সা অনেক কথা বলে, তাই এই চট্টোপাধ্যায় তারা নিচতা স্বীকার করলেন না, তারা একটা নতুন পদবিতে চলে গেলেন। সেই পদবিটি হলো চট্টরাজ। এই চট্টরাজ তারা পাটুলির চট্টোপাধ্যায়দের বংশধর। তো আজকের ভিডিওটিও একটু লম্বা হলো, এই ভিডিওগুলি একটু লম্বা হচ্ছে, আপনারা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখছেন, আপনাদের অশেষ ধন্যবাদ। এর পরবর্তী ভিডিওতে আমি আসব ব্রাহ্মণদের অন্যান্য পদবিগুলি নিয়ে। 22টি গ্রাম বাকি রইল, দেখা যাক পরবর্তী ভিডিওতে কতগুলি আমি বলতে পারি। এর মধ্যে মূলত রয়েছে গঙ্গোপাধ্যায়, ঘোষাল ইত্যাদি। ভালো থাকবেন সবাইকে, ধন্যবাদ, নমস্কার।